প্রমাণিত হই যে শ্রমই সভ্যতার স্রষ্টা। শ্রম ছাড়া সভ্যতার এক পাও এগোনোর কোনো রাস্তা নেই। তাহলে যে মানুষগুলো শ্রম দেয় সেই শ্রমকে ভিত্তি করে আরেক দল, আরেক মানুষ ওই বট গাছের ছায়ায় আরেকটি গাছ যে তার রস শোষণ করে নেয়। সমাজের অভ্যন্তরেও দেখো এক দল আছে যারা এই সমস্ত শ্রমকে নিংড়ে নিয়ে মানুষকে ছিদ্রিতে, যারা প্রকৃত অর্থে স্রষ্টা, যারা প্রকৃত অর্থে সমাজের বিকাশ ঘটায়, যারা প্রকৃত অর্থে না থাকলে সমাজের অগ্রগতি ঘটতে পারে না, যারা না থাকলে ওই শ্রেণীর মানুষগুলো বাঁচতেও পারবে না। তাদের ঘরের যে ঘর পরিষ্কার থেকে শুরু করে তাদের ঘরের যে নানান কাজকর্ম, ওই মানুষগুলো না থাকলে হবে না। সেই মানুষগুলোর সমস্ত কিছু যে নিংড়ে নেওয়ার সম্পদ সে নিংড়ে নেয় এবং তাকে ভিত্তি করে তার বিকাশ সে ঘটায়। এই মানুষগুলোর কাছে, এই মানুষগুলোর প্রতিনিধিত্ব করছিল যে সরকার, তাদের কাছে সেদিন সাধারণ মানুষ গ্রাম বাংলার সমস্ত জেলায় জেলায় সমস্ত মানে গ্রামের শোষিত শ্রমিক কৃষক পরিবারের সন্তান হোক, তার মা বাবা হোক, তারা সেদিন কলকাতার রাজপথে নেমেছিল যে ফ্যান দাও, যে যার ভিত্তিতে সেদিন যে সাহিত্য রচনা হয়েছিল। বিজন ভট্টাচার্যের নবান্ন, তোমরা যারা পড়াশোনা করো, তারা যারা বাংলা সাহিত্যে পড়ো, যারা ইংরেজি সাহিত্যে পড়ো, তারা পড়বে যে মানে ফ্যান দাও বলে কলকাতার রাজপথে এসে যে মানুষের লক্ষ লক্ষ মানুষ, শুধু কলকাতার রাজপথে নয়, সেদিন 1959 সালের যে দুর্ভিক্ষ, কৃত্রিমভাবে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল। গোটা বাজারে, খোলা বাজারে কোনো চালের সন্ধান ছিল না। গোটা খোলা বাজারে যে চাল ডাল তেলের মানুষ কিনবে তার কোনো মানে ছিল না। কৃত্রিমভাবে বাজারকে সংকুচিত করে দেওয়া হয়েছিল এবং তার ফলে ব্যাপক পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটানো হয়েছিল। অথচ সেদিন এই রাজ্যে ক্ষমতায় ছিল যে কথাটা এখানটায় পড়তে গিয়ে বলেছে যে মানে আপোষের মধ্যে মানে অহিংসার যে নীতি, অহিংসা নীতি, সেই গান্ধীজির প্রতিনিধিত্ব দল কংগ্রেস সেদিন ক্ষমতায় ছিল, বিধানচন্দ্র রায়। তারা সেদিন তাদের অহিংসা কি তা আমরা বুঝলাম পড়ার মধ্যে দিয়ে, আমরা নিশ্চয়ই বুঝেছি যে সে অ্যাকচুয়াল যে অহিংসা এটা নয়। অহিংসা শুধু নয়, অহিংসা দিয়ে যে কোনো কাজই চলতে পারে না সে কথাটা তারা প্রস্ফুটিত করেছে, তাদের আচরণ দিয়ে প্রকাশিত করেছে। সেই কংগ্রেস সরকার, বিধানচন্দ্র রায়ের সরকার সেদিন লক্ষ লক্ষ মানে হাজার হাজার মানুষের বুলেট নিক্ষেপ করেছিল। ফ্যান চেয়েছিল কেন? মানুষ ফ্যান চেয়েছিল যে তোমার বাড়িতে যে ভাতটা হচ্ছে তুমি যে ফ্যানটা ফেলে দাও, সেই ফ্যানটুকু দাও, সেই ফ্যানটুকু খেয়ে আমি আমার সন্তানের জীবনটা ধারণ করব, আমি আমার মায়ের জীবনটা, আমার অসুস্থ বাবার জীবনটা আমি ধারণ করে রাখতে পারবো, তাকে বাঁচিয়ে রাখতে পারবো, তোমাদের বাড়ির সেই ফ্যানটুকু দাও। অথচ সেই মানুষগুলোই কিন্তু সমাজের সম্পদ তৈরি করেছিল। কৃষিজ ফসল থেকে শুরু করে শিল্পজাত ফসল থেকে শুরু করে সমস্ত কিছু সেই মানুষগুলো তৈরি করেছে। কিন্তু সমাজের একটা বিশেষ নিয়ম, সেই নিয়ম প্রতিনিধি হিসেবে যে সরকার তারা ক্ষমতায় আসেন, তারা কিন্তু সেই নিয়মকে কার্যকরী করবার জন্য তারা এক শ্রেণীর মানুষের কাছ থেকে সম্পদ লুট করে আরেক শ্রেণীর মানুষের বিকাশ ঘটানোর যে প্রক্রিয়া, সেই ব্যবস্থাকে তারা কার্যকরী করেছিল। সে কারণে সেদিন কলকাতার রাজপথে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভয়ঙ্কর মূল্য বৃদ্ধির ফলে মানুষ খেতে পর্যন্ত পাচ্ছে না, খোলা বাজারে চাল থেকে শুরু করে। অথচ সেই কংগ্রেসের প্রধান মানে ভারতবর্ষের সদ্য স্বাধীনতা আসীন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি বলেছিলেন ভারতবর্ষে ক্ষমতায় আসীন হওয়ার পর বলেছিলেন যে ভারতবর্ষে মজুদদার যদি থাকে সেই মজুদদারকে আমরা একটা মজুদদারকে ল্যাম্প পোস্টে ধরে শাস্তি দেব। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত আমরা কোথাও দেখিনি যে একটি মজুদদারকে কংগ্রেস তারা ল্যাম্প পোস্টে ঝুলিয়ে শাস্তি দিয়েছে। ফলে এই যে ইতিহাস, এই ইতিহাসে মানুষের উপর যে আক্রমণ হয়েছিল সেদিন, তার পরের দিন 1 সেপ্টেম্বর, যা আজকের দিনে আমরা এখানে বুঝছি, এরকম একটি দিনে সেদিন কলকাতার রাজপথে এই যে ভয়ঙ্কর আক্রমণ, মানুষের উপর যে শোষণ, নিষ্পেষণ, নির্যাতন হয়েছে, এই অন্যায় অযুক্তির বিরুদ্ধে সেদিন ছাত্র সমাজ যুগে যুগে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররাই প্রথম এবং প্রধান ভূমিকা পালন করে। সমাজের অগ্রগতির প্রশ্নে, সমাজ বিকাশের প্রশ্নে, মানুষকে বাঁচানোর প্রশ্নে, মানুষকে মুক্ত করবার প্রশ্নে এই ছাত্ররাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যুগে যুগে তারাই কিন্তু কাণ্ডারি ভূমিকা পালন করে। ফলে ভারতবর্ষের সদ্য স্বাধীনতা প্রাপ্ত সেই ভারতবর্ষ, পশ্চিমবাংলা, তার বাইরেও সেদিন ছিল না
সেই কলকাতার রাজপথে সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজে কলেজে ছাত্ররা সেদিন স্বতঃস্ফূর্তভাবে কলকাতায় মহামিছিল করেছিল যে এই অন্যায় জবরদস্তি এবং মানুষের উপরে যে শোষণ, খাদ্যকে সংকট তৈরি করে, ইচ্ছাকৃত সংকট তৈরি করে তাদের খাদ্য কেড়ে নেওয়া, এই জিনিস বরদাস্ত হবে না। এবং তার বিনিময়ে যে তাদের ফ্যান চাওয়ার দাবিতে যে অন্যায় বুলেট নিক্ষেপ হয়েছে তার বিরুদ্ধে সেদিন প্রতিবাদ করেছিল। এবং সেই ছাত্রদের বিক্ষোভ মিছিলেও গুলি চালিয়ে কংগ্রেস সরকার সেদিন 8 জন ছাত্রকে নিহত করেছিল। এই ঐতিহাসিক ঘটনাটার প্রতিবাদে সেদিন ছাত্র সংগঠন বিএসও, যে তার জন্মলগ্ন থেকে সমাজের বিকাশের প্রয়োজনে আমরা যে ছাত্র সংগঠনটা করি এবং যার চিন্তার আলোকে আমরা, যে মহান যুগপুরুষ মার্ক্সবাদী চিন্তানায়ক যার চিন্তার আলোকে আমাদের ছাত্র সংগঠন সেদিন গড়ে উঠেছিল 1954 সালে, সেই শিবদাস ঘোষ তিনি তার জ্ঞান দিয়ে তিনি দেখিয়েছিলেন যে সমাজে তুমি চাইলেই তুমি সমস্ত মানুষের বিকাশ চাইছো। আজকের দিনে তোমরা শুনছো যে সমস্ত নেতা মন্ত্রীরা যখন ক্ষমতায় ভোটে আসার পূর্বে তারা মানুষের কি কি উন্নতি করবে তারা যে ফরমান জারি করে। তুমি ভোটের এখন আগামী বছর ভোট আসবে কি এই 5 মাস পর ভোট আসবে, তুমি দেখবে তারা নানা রকম ফিরিস্তি তারা দেবে, কিভাবে তারা উন্নয়ন ঘটাবে, কিভাবে দেশের মানুষের তারা মুক্তি করবে, কতজন বেকারের চাকরি দিতে পারে, কিভাবে তারা শিক্ষা বিস্তার করবে, কিভাবে শিক্ষার সম্প্রসারণ করবে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে কিভাবে তারা শিক্ষার আগিনায় নিয়ে আসে, এই পরিকল্পনা তারা করে। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখি তার ঠিক বিপরীত রচনা করে। তো সেই শিবদাস ঘোষ তিনি চিন্তার, যার জ্ঞানের আলোকে আমাদের ছাত্র সংগঠন লড়াই আন্দোলন সংগঠিত করবার জন্যই এক শ্রেণীর মানুষের উপর যে শোষণ শাসন চলছে অবিরত, সমাজ অগ্রগতির প্রশ্নে তিনি দেখিয়েছিলেন যে আমি চাইলে চাই বা না চাই, তুমি চাইলেই তুমি সমস্ত মানুষের মুক্তি আনতে পারবে না। যদি সমাজটাকে তুমি বিশ্লেষণ করে না দেখো, যদি সমাজটাকে যদি তুমি চুলচেরা করে বিশ্লেষণ করে না দেখো, আমি চাইলেই কি আমি যা চাই, আমি যদি ইলেকট্রিক না দিই, আমি এই ফ্যানটাকে ঘোরাতে চাই, তাহলে কি ঘুরতে পারে? আমি যত বড়ই সৎ ব্যক্তি হই না, আমি যত বড়ই ধার্মিক মানুষ হই না কেন, আমি যদি তার এই বিজ্ঞানটাকে না প্রয়োগ করি তাহলে যেমন ঘুরতে পারে না, তেমনি সমাজের সমস্ত মানুষকে আমি যদি খাদ্য দিতে চাই, সমস্ত মানুষকে কাজ দিতে চাই, সমস্ত মানুষকে শিক্ষা দিতে চাই, তাহলে শিক্ষা দেওয়ার জায়গায় বাধা কোথায় তোমাকে বিশ্লেষণ করতে হবে। তোমাকে দেখতে হবে সমাজ বিকাশের ধারাটা কি, কেন সমস্ত মানুষ শিক্ষা পাচ্ছে না, কেন সমস্ত মানুষ, কলকাতার মানুষ সদ্য স্বাধীনতা প্রাপ্ত মানুষের কলকাতার রাজপথে বলছে খেতে দাও, দুর্ভিক্ষে গোটা দেশটা চেয়ে গেছে, আমার পরিবারের সন্তানের আমি মুখে খাদ্য তুলে দিতে পারছি না। সেই নুরুলের মায়ের যে ডাক সেদিন আহ্বান এসেছিল, অসংখ্য মানুষ তার সন্তানকে, কোলের সন্তানকে সে রাস্তায় ছেড়ে দিয়েছিল, কিসের জোরে? কারণ সেদিন দুর্ভিক্ষ ছিল না। ছিল তো সত্যি কথা, একথা তো কেউ গল্প করে বানিয়ে বলছে না, সমস্ত নেতা মন্ত্রীরা বলছে, বিধানচন্দ্র রায় পর্যন্ত বলেছে। তাহলে তুমি চাইলে যদি সমাজকে বিশ্লেষণ করতে না পারো তাহলে সমস্ত মানুষের মুক্তি করতে পারবে। বলছেন যে একটা দেশে যে কোনো মানুষ, যেহেতু সমাজটা বিভক্ত হয়ে আছে, সমাজটা যে দুটো শ্রেণী মানুষ অবস্থান করছে, আমার মুখের দিকে তোমরা বসে আছো, তোমার মুখের দিকে আমার অবস্থান, তাই তো আমি তোমাদের দিকে মুখ করে বসে আছি, তুমি আমাদের দিকে মুখ করে বসে আছো, তোমরা আমাদের দিকে আমার দিকে মুখ করে বসে আছো। এই যে অবস্থানটা ঠিক বিপরীত করবে, এক মানুষের উপকার করলে তুমি আর এক মানুষকে ডিপ্রাইভ করবে, তুমি তাকে শোষিত করবে, কারণ একজনের সুবিধে আর একজনের অসুবিধের মধ্যে দিয়েই কিন্তু সমাজটা চলছে। শোষকে গরিবের যদি ভালো হয় তাহলে বড় লোকের ভালো হতে পারে না, যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে গরিব মানুষের ক্ষতি হয়, বড় লোকের যে ব্যবসা করে, যে ব্যবসাদার, তার সেখানটায় সুবিধে হয়। তাহলে তুমি বলছো ব্যবসাদারের উপকার করবে আর গরিব মানুষের উপকার করবে, এই কথাটা হচ্ছে অবৈজ্ঞানিক। তুমি এই বিজ্ঞান বিরোধী চিন্তা নিয়ে আসো, তুমি এই কথাটা সত্যি কথা বলছো না। এই কথাটাই জন্য শিক্ষা ক্ষেত্রেও আমাদের এই যে বললাম শিবদাস ঘোষ তিনি দেখিয়েছিলেন যে সমাজটা যেহেতু বিভক্ত হয়ে আছে, দুটো ভাগে বিভক্ত হয়ে আছে, এক দলের ভালোর সাথে আরেক দলের ভালোর বিপরীত মেরুতে অবস্থান আছে, তাহলে এক দলের ভালো করতে চাইলে তুমি আরেক দলের খারাপ তোমাকে করতেই হবে। ফলে এই সংকট তুমি চাইলে চাও বা না চাও, তুমি স্বীকার করো বা না স্বীকার করো, এই সংকট কিন্তু সমাজ অভ্যন্তরে সেদিন ছিল। এবং এই ঐতিহাসিক এই ছিল বলেই সেদিন এক শ্রেণীর মানুষ, যারা সমাজে, আমি যে কথাটা প্রথম দিয়ে শুরু করেছিলাম,
যে যারাই মূলত শোষক, যারা শোষিত শ্রেণী, যারাই মূলত শ্রমিক শ্রেণী, তাদের চিন্তাধারার আলোকে কিন্তু সমাজ অগ্রগতির, সমাজের বিকাশের কথা বলা হয় না, বলা হয় মালিকের স্বার্থকে রক্ষা করবার জন্য। আর মালিকের স্বার্থকে রক্ষা করবার জন্য কিন্তু সেদিন এই যে মজুদদার যে সংখ্যা বৃদ্ধি করেছিল, আর অসংখ্য মানুষকে সে শোষিত করে তাদের সমস্ত সম্পদকে নিংড়ে নিয়ে আরেক শ্রেণীর মানুষকে সুবিধে পাইয়ে দেওয়ার, ব্যবসা করবার এই যে রাজ সেদিন কায়েম হয়েছিল, এর বিরুদ্ধেই কিন্তু সেদিন এই আন্দোলন, এবং এই আন্দোলনকে ভিত্তি করে যে ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস হিসেবে যে কথাটা প্রতিমাতার কথাকে বলেছে, বারংবার বলেছে, যে সেদিন থেকে ডিএসও এই দিনটাকে যথার্থ মর্যাদার সঙ্গে পালন করছে। কিন্তু আজকের দিনে এই আক্রমণগুলো যে আসছে, আজকের দিনে যে শিক্ষা আমরা কেন করছি এখানটায়, আজকে আমরা কি অন্য কোনো ঐতিহাসিক সেই দিনটা ফিরে পাওয়ার জন্য, ওই মানুষগুলো যে লড়াই করেছিল সেই দিনটাকে দেখবার জন্য? হ্যাঁ, সেই দিনটাকে দেখবার ভিত্তিতে আজকের দিনের সমস্যাকে আমরা বুঝতে চাইছি। আজকের দিনে আমরা যে ছাত্ররা, আজকে এখানে এতজন ছাত্র তোমরা উপস্থিত হয়েছো, আজকে কি আমরা সত্যি শিক্ষার প্রশ্নে আমরা সমাজের আমাদের বিকাশের প্রয়োজনে আমরা কি সত্যি খুব সুখে আছি? আমাদের শিক্ষান্তে আমাদের কি কাজ আমাদের সামনে আছে? আমরা চাইলেই কি আজকে শিক্ষার জগতে উচ্চ শিক্ষার আঙিনায় যেতে পারি? আজকে হাজারো একটা শিক্ষার উপর যে সমস্যা তৈরি হচ্ছে, তুমি তোমার পরিবারের যে মেধা আছে, তোমার ভাইয়ের মেধা আছে, সে মেডিকেল পড়বার যোগ্যতা অর্জন করতে পারে, সে তার যোগ্যতা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, কিন্তু সে ভর্তি হতে পারবে না। এই যে সমাজের যে কথাটা বলেছিলাম, যে সমাজ পরিচালিত হচ্ছে কোন নীতিতে, সমাজের বিকাশ হচ্ছে কোন নীতিতে, সমাজের যে মানুষগুলোর কথা বলা হচ্ছে সেই মানুষগুলোর সত্যিকারের উন্নতির প্রশ্নে সরকার কী কী দৃষ্টিভঙ্গি নিচ্ছে, গভর্নমেন্ট কী কী দৃষ্টিভঙ্গি নিচ্ছে, এই আজকের দিনের সমস্যাকে বুঝবার জন্যই কিন্তু অতীত দিনের ইতিহাসকে আমাকে জানতে হবে। নাহলে আমি সেদিনের সেই ইতিহাসকে যদি না জানি, তাহলে আজকের দিনের সমস্যাকে আমি বুঝতে পারবো না। আজকে আমাদের জীবনের সংকট কোথায়? আজকে আমাদের শিক্ষার প্রশ্নের সংকট কোথায়? ভারতবর্ষের স্বাধীনতার 70 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আজকে যে গান্ধীজির অহিংসার কথা পড়া হলো এখানটায়, যে গান্ধীজি বলছেন, এখানে প্রতিমা বলেছে যে বৃষ্টির ধারার মতন, সূর্যের কিরণের মতন প্রত্যেকটা বাড়িতে শিক্ষা, জাতীয় শিক্ষার স্ট্রাকচার হওয়া উচিত। লালা লাজপত রায় বলছেন যে ভারতবর্ষে বা যে কোনো রাষ্ট্রে শিক্ষার পরিকাঠামো কি হওয়া উচিত? শিক্ষার পরিকাঠামো হওয়া উচিত বলছে রাজস্বের সিংহভাগই শিক্ষা খাতে ব্যয় করা উচিত। আজকে রাজস্বের সিংহভাগ ব্যয় তো হচ্ছে। আজকে দেখো, যে কোনো দৃষ্টিভঙ্গি যদি, তোমরা আজকে সকলেই জানো যে ডিএসও যে সংগঠনের ছাত্রদের ছায়ে তোমরা আজকে এখানে ডাকে, দাদা বা দিদিদের ডাকে তোমরা এসছো। এই ডিএসও যে আন্দোলনগুলো করছে, ধরো পাস ফেল চালুর ক্ষেত্রে তোমরা আজকে যে গভর্নমেন্ট যে দৃষ্টিভঙ্গি নিয়েছে, পাস ফেল তুলে দেওয়ার ফলে শিক্ষার মান উন্নয়ন হবে। আমি যে কথাটা বলেছিলাম যে সমাজের এই যে উন্নয়ন হবে, কার উন্নয়ন হবে? আমরা কি প্রশ্ন করছি? মানুষের মুক্তি হবে এই যে পাস ফেল তুলে দেওয়ার মধ্য দিয়ে। বলছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে গভর্নমেন্ট নিয়ে এসছে, তো একথা তো আমার বানানো কথা নয়, একথা তো ডিএসও সংগঠন তার বানিয়ে ছড়াচ্ছে, ভুল প্রচার করছে, তো নয়। তাহলে 2009 সালে যে বললো সরকার যে রাইট টু এডুকেশনের এক, মানে গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে শিক্ষার আঙিনায় আমি আনতে চাই। পাস ফেল তুলে দেওয়ার বাস্তব চিত্র আজকে কি দেখছো, কি দেখতে পাচ্ছি? আজকে যে নেতারা, যে মন্ত্রীরা, যে সরকার, তারা এই নীতি কার্যকর করছে, সেই নেতা মন্ত্রীদের ঘরের সন্তানদের তারা কোথায় পড়ছে, আর আমরা সাধারণ পরিবারের সন্তান কোথায় পড়ছি? আমার ভাইটা যে কি, আমার বোনটা কি, আমার দাদার মেয়েটা, আমার ভাইজিটা কি, আমার ভাইপোটা যে সে সরকারি স্কুলে পড়ছে, সেই সরকারি স্কুলের পরিকাঠামো কি? সে কি কোনো যথার্থ এডুকেশন গ্রহণ করতে পারছে? তাহলে দেখো, দৃষ্টিভঙ্গি যে কথাটা বলেছিলাম, যে শিবদাস ঘোষের রাজনৈতিক প্রজ্ঞা থেকে সমাজকে বিশ্লেষণের মধ্যে দিয়ে তিনি বলেছিলেন যে যে দৃষ্টিভঙ্গি তুমি নাও, তুমি স্বাস্থ্য ক্ষেত্রে নাও, শিক্ষা ক্ষেত্রে নাও, জীবনের ক্ষেত্রে নাও, চাকরি বাকরির প্রশ্নে নাও, যে কোনো প্রশ্নে তুমি নাও, তুমি যদি দেখো সেই দৃষ্টিভঙ্গিকে তুমি বিচার করো, এই চিন্তার আলোকে তুমি বিচার করো, দেখো পাস ফেল তুলে দেওয়ার আজকে সরকার ঘোষণা করছে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন, এটা আমাদের মানানো না। তাহলে দৃষ্টিভঙ্গি তুমি যাই নাও না কেন, সেটা এক শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। পাস ফেল তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি হলো? আজকে গোটা শিক্ষা ব্যবস্থায় আজকে ধ্বংসাত্মক পরিণত। সরকারি শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, স্কুল আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে যে তোমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, বায়োলজিতে পড়ছো, কি ম্যাথমেটিক্স, ইংলিশ, অনার্স, যে যাই সাবজেক্টে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, তুমি ডাক্তার হচ্ছ, তুমি কাজ করবে কোথায়? সমাজ তো সংকটের সম্মুখীন হয়ে আছে।
তোমার কাজ করার জায়গা কি আছে? স্কুল যদি বন্ধ হয়ে যায়, গোটা ভারতবর্ষের চিত্র কি? সরকার পরিসংখ্যান দিচ্ছে, আর সরকার পরিসংখ্যান দিচ্ছে যে এই 2009 সালে সরকার যে রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্য দিয়ে পাস ফেল তুলে দিয়েছিল, তার পরিসংখ্যান দিচ্ছে যে লক্ষ লক্ষ স্কুল গোটা ভারতবর্ষে, এই ছত্তিশগড়ে একটা পরিসংখ্যান বেরিয়েছে, 9 লক্ষ স্কুল উঠে চলে গেছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে। তাহলে তুমি যে পশ্চিমবাংলায় এই গত কয়েকদিন আগে পশ্চিমবাংলা কলকাতার শহরের স্কুল উঠে যাচ্ছে, এই লালগড় ঝাড়গ্রাম জেলায় লালগড়ে তুমি চলে যাও, সেখানটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যারা আজকে চাকরি করবো ভাবছি, তাহলে দৃষ্টিভঙ্গিটা কি? তাহলে এক শ্রেণীর মানুষ, তাহলে পাস ফেল তুলে দেওয়ার মধ্য দিয়ে কি লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি? কি উদ্দেশ্য সাধিত হচ্ছে? উদ্দেশ্য সাধিত হচ্ছে যে শিক্ষা নিয়ে আসলে একটা ব্যবসা চলতে পারে। শিক্ষাটা হচ্ছে একটা জাতীয় ব্যবসায়িক ক্ষেত্র। বলছেন যে 1986 সালে জাতীয় শিক্ষা আইনে কি সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, না আমি বোঝাতে অসুবিধা হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, বলছি 1986 সালে রাজীব গান্ধী যে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করেছিল, তিনি বলেছিলেন যে এডুকেশন ইজ ইউনিক ইনভেস্টমেন্ট। এডুকেশনের ফিল্ডটা হচ্ছে এখানে ইনভেস্টমেন্টের জায়গা। আজকে শিক্ষা ব্যবস্থার দিকে দেখো, পাস ফেল তুলে দেওয়ার উদ্দেশ্যে আমি ঘরোয়া বৈঠক হচ্ছে, আমি বুঝবার জন্য বলছি, দৃষ্টিভঙ্গিটা বুঝবার জন্য বলছি। যে কোনো প্রশ্নে আজকে তোমরা যে সিবিসিএস এর সম্মুখীন হচ্ছ, তুমি যে সেমিস্টার প্রণালীর সম্মুখীন হচ্ছ, গোটা শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা কি? 6 মাস অন্তর পরীক্ষা হচ্ছে, আগামী দিনে আসবে 3 মাস অন্তর পরীক্ষা। 3 মাস অন্তর পরীক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু শিক্ষা ক্ষেত্র বা একটা ব্যবসায়িক ক্ষেত্র। তুমি যে 1 বছর অন্তর পরীক্ষা দিতে, তোমাকে 1 বছর অন্তর ফিস দিতে হতো পরীক্ষা ফি, এখন তোমাকে 6 মাস অন্তর দিতে, তোমার ফি স্ট্রাকচার পাল্টে গেছে। তাহলে দেখো এডুকেশন ফিল্ডটা সমস্ত মানুষকে আনতে গেলে তুমি যে সমস্ত সাধারণ মানুষের জন্য শিক্ষা বিস্তার করে বলেছিলে, সেই কথাটা কি যথার্থ অর্থে বিচার হচ্ছে? যথার্থ অর্থে কি কথাটা রক্ষিত হচ্ছে? যথার্থ অর্থে রক্ষিত হতে পারছে না। হচ্ছে না কেন? হচ্ছে না কিন্তু ওই যে একই কথা, যে কথাটা প্রথমেই বলেছিলাম, যে দৃষ্টিভঙ্গিটা কি? মানুষের কোন মানুষের আমি উপকার করতে চাই? সমাজটা বিভক্ত হয়ে আছে দুটো ভাগে, ধনী গরিবে বিভক্ত হয়ে আছে। তাহলে ধনীর উপকার করলে তুমি গরিব মানুষের উপকার করতে পারো না। তাহলে তোমরা আজকে যারা শিক্ষার্থী, তোমরা যারা আজকে ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসের তাৎপর্য নিয়ে এখানটায় উপস্থিত হয়েছে, 1959 সালের খাদ্য আন্দোলন নিয়ে যে ঐতিহাসিক ঘটনা সেদিন ঘটেছিল, সেই রাজনৈতিক উদ্দেশ্যকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে আজকের দিনের জনজীবন, আজকের দিনে আমাদের জীবনের সংকট কোথায়, আমরা তা কিন্তু উপলব্ধি করতে পারবো না। সেদিনের সেই ঐতিহাসিক ঘটনা আমাদের আজকের দিনে কি করতে বলে, আমরা সে কিন্তু তার থেকে শিক্ষা নিতে পারবো না। তাহলে উদ্দেশ্য কিন্তু আজকে কিন্তু ডিএসওর প্রয়োজনে, ডিএসওর লোক ভরানোর প্রয়োজনে কিন্তু মাঠে আসার দরকার নেই। আজকে তোমার প্রয়োজনে, তোমার জীবনের সংকটের প্রয়োজনে, তোমার শিক্ষার প্রশ্নে, তোমার স্বাস্থ্যের প্রশ্নে, তোমার চাকরির প্রশ্নে কিন্তু ডিএসও যে কথাটা বলছে, তুমি মানবে কি মানবে না সেটা আলাদা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে তোমার জীবনের সংকটটা কিন্তু সমাজের অভ্যন্তর। তুমি চাইলেই বা না চাইলেই তুমি সমাজের বহির্ভূত হয়ে থাকতে পারো না। আমি সাথে নাই পাঁচে নাই, অনেক কথাই আমাদের আছে। আমি রাজনীতির মধ্যে নেই, তুমি সত্যি কি রাজনীতির মধ্যে নেই? তুমি রাজনীতির মধ্যে চাও বা না চাও, তোমাকে রাজনীতির মধ্যে থাকতেই হবে। থাকতে হবে, কারণ তুমি সমাজ বহির্ভূত হয়ে একটা মানুষ। আমি যে মানুষ, আমি সমাজের মধ্যেই আমার জন্ম, সমাজের মধ্যেই আমার বিকশিত, সমাজের মধ্যেই সবকিছু সমাজ থেকে আমি নিচ্ছি। তাহলে আমি সমাজ বহির্ভূত হয়ে আমি বাঁচতে পারি না। তাহলে সমাজটা চলছে রাজনীতির মধ্য দিয়ে। এই রাজনীতিটা কোন রাজনীতির মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে? সেই রাজনীতির শিক্ষানীতি কি? সেই রাজনীতির স্বাস্থ্যনীতি কি? সেই রাজনীতির বেকারদের সমাধানের সমস্যা কোথায়, কিভাবে সমাধান হতে পারে, তা যদি আমি বিশ্লেষণ করতে না পারি, তাহলে আগামী দিনে শুধু খাদ্য আন্দোলনের শহীদ বেদিতে মাল্যদানের তো কর্মসূচি নয়, ডিএসও এই চর্চা করছে কোন উদ্দেশ্য নিয়ে, এই কথাটা তোমাদের বুঝতে হবে, জানতে হবে। এই উদ্দেশ্যটা নিয়ে জানবার উদ্দেশ্যটা কি? ডিএসও শুধু খাদ্য আন্দোলনের চর্চা করে না, ডিএসও বড় মনীষীদের জীবন চর্চা করে। বড় মনীষীদের জীবন চর্চা করে এখানটায় যে যত মানুষের ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ঘটনা, এই মানুষগুলো কিন্তু দেখো, সমাজটা আমি যে কথাটা বলছিলাম, সমাজটা যেহেতু দুটো ভাগে বিভক্ত, এই বিভক্ত হয়েছে বলে এই মানুষগুলো যারা আছেন বা যে মানুষই সমাজে বড় হয়েছে, তারা কিন্তু সমস্ত মানুষই কিন্তু, তুমি যে কোনো বড় মানুষের জীবন যদি সংগ্রাম করো, আইনস্টাইন থেকে রোমারোলা থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস যদি জীবন সংগ্রামে তাদের জীবনকে স্টাডি করো, তাহলে দেখবে তারা প্রত্যেকেই কিন্তু গরিব মানুষের স্বার্থকে রক্ষা করবার জন্য সমাজে সেদিন লড়াই আন্দোলন, তার যুগে তার অবস্থায় যে ফিল্ডে বড় হোক না কেন, আইনস্টাইনের জীবন যদি তোমরা স্টাডি করো,
তাহলে সেখানটায় দেখবে কিন্তু তিনিও কিন্তু বলছেন যে যে ভাষায় আমি লিখছি, পড়ছি, অঙ্ক করছি, তা কোনোটাই আমার নয়, তা সমাজে। বলছেন আমি দিনে নিজেকে শতবার প্রশ্ন করি যে আমি যা শিখেছি, যা জেনেছি, যা পড়েছি, তা অসংখ্য মানুষের শ্রমের বিনিময়ে তৈরি হয়েছে। তাহলে আমি সমাজ থেকে যা নিয়েছি, আমি সমাজে তার বিনিময়ে কি দিচ্ছি। আমি যে কথাটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে বুঝবে কি বুঝবে না আলাদা কথা, যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই রাখবে, কিন্তু যদি শোনো, জানবার যদি চেষ্টা থাকে, তাহলে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই মানুষগুলো, যে মানুষের জীবনকে তুমি স্টাডি করবে, বড় মানুষের, তাই কিন্তু সমাজটাই যে দুটো ভাগে বিভক্ত আছে বলে, ধনী গরিব নির্বিশেষে গোটা বিশ্বে সমাজের অগ্রগতির প্রশ্নেই একটা সময় মানুষ এই শ্রেণী বিভক্ত হয়ে গেছে। মার্কস যে সমাজ বিকাশের ইতিহাসকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছিলেন যে সমাজটা দুটো ভাগে বিভক্ত হয়েছে বলে। আর এই যে মানুষগুলোর কথা আমি বলছি, এই মানুষগুলো কিন্তু যারা শোষিত মানুষ, যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, সেই মানুষগুলোর কথা কিন্তু তারা তাদের জায়গা থেকে, তাদের ফিল্ড থেকে রচনা করেছে। সে কারণেই তারা বড়, সে কারণেই তারা কিন্তু সমাজে অন্য পাঁচজন মানুষের সাথে। বিদ্যাসাগরের জীবন যদি তুমি দেখো, যে বিদ্যাসাগর তার যুগে গোটা মানে সমাজ সভ্যতায় সেদিন বিকাশের কোনো রাস্তা ছিল না, বলছে পুরো অন্ধকার। রেনেসার যে আলো ইউরোপের শুরু হয়েছিল, নবজাগরণ যে আলো গোটা ভারতবর্ষে, এশিয়া মহাদেশে তখন সেই আলো পৌঁছয়নি। সেই মানে রাতের অন্ধকার পেরিয়ে সূর্যের আলো আবছা আবছা আসছে, এরকম একটা সময় জ্ঞানের আলো নিয়ে এসেছিল রাজা রামমোহন রায়। সেই রামমোহন রায় বিদ্যাসাগরের জীবন যদি দেখো, কি দেখবে, আমরা কি দেখতে পাই? বিদ্যাসাগর প্রচুর কষ্ট করে পড়াশোনা করেছিলেন। যখন বড় হয়েছেন, প্রিন্সিপাল হয়ে যায়, কলেজের অধ্যক্ষ হয়ে যায়, তিনি কি মনে করেছেন যে আমি আমারটা নিয়ে থাকি আজকের দিনের মতো? আজকে আমরা যারা তথাকথিত শিক্ষিত, তিনি মাইলের পর মাইল হেঁটে গেছেন কিসের জন্য? এই অসহায় মানুষকে, সমাজে যে মানুষগুলোর দান আছে, যে সমাজে যে মানুষগুলো ছাড়া চলতে পারে না, সেই মানুষগুলোর জীবনটা কিভাবে রচিত হয়েছে, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য। আজকে তোমরা যারা আজকে এখানে বসে আছো, কেউ, আমরা কি বলছি কেউ জাতিগতভাবে আলাদা হয়ে বসে আছো? আজকে ধনী গরিব আলাদা, মানে এ হিন্দু, ও মুসলিম, ও নিচু জাত, ও উঁচু জাত, এখানে কিন্তু বসিনি, আমরা কিন্তু আলাদা হয়ে বসিনি। তাহলে আজকে কি এটা আজকের দিনে সম্ভব হলো কিসের জন্য? সেই মানুষটা যদি না থাকতো, সেই মানুষ যদি সমাজে সেই শিক্ষা বিস্তার করতো, না করতো, তাহলে আজকের দিনে আমি যা ভোগ করছি, আজকের দিনে তুমি যা স্বাধীনতা অর্জন করছো, তুমি পেতে কি? তাহলে অতীত দিনে এরকম সমস্ত বড় মানুষের জীবন বা যে কোনো ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণ থেকেই কিন্তু আজকের দিনে আমি যা কিছু অধিকার ভোগ করছি, আজকের দিনে তুমি যতটুকু স্বাধীনতা পেয়েছো, আজকের দিনে তুমি ও নিচু জাত, ও যে উঁচু জাত, এই যে পাশাপাশি বসতে পেরেছে, এটা কিন্তু অতীত দিনের মানুষের সংগ্রামের ফল। এটা কিন্তু বিদ্যাসাগর, রাজা রামমোহনের সংগ্রামের ফল। সেই রাজা রামমোহন রায় সে যদি সেদিন এই লড়াই না করতো, ওই ঢাক আর তালের খোলকর তালে 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 যে অসহায় মেয়েটি চিৎকার করছে যে বাঁচাও বাঁচাও, সেদিন সমস্ত তার কান্নাকে থিতিয়ে দেওয়ার জন্য সেদিন যে ঢাক কনসাল সমাজ, যে সমাজপতিরা যে নিয়ম চালু করেছিল তার কান্নাকে থামিয়ে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে রাজা রামমোহন রায় যদি লড়াই না করতেন, আজকে মেয়েরা এই স্বাধীনতা আমরা পেতাম, আজকে আমরা পড়তে পেতাম। বিদ্যাসাগর যে পায়ে হেঁটে লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল যে তিনি বিস্তার করে স্কুল বিস্তারের জন্য সংগ্রাম পরিচালনা করেছেন, তার জীবন, তার মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য, তার সংগ্রামটা, সারা জীবনের সংগ্রামটা শিক্ষা বিস্তারের জন্য। ফলে আমি যে কথাটা বলতে চাই, কথাটা আমি আবার অন্যদিকে নিয়ে এলাম এই কারণে, আমরা অতীত দিনের যে কোনো মানুষের জীবন সংগ্রাম করি ঠিক এই কারণে, ওদেরকে ঐতিহাসিক ঘটনা, 1 সেপ্টেম্বর তারা কত মহান ছিল, আমরা সেখানটায় বসে শুধু ফুল দিতে ডেকেছে ডিএসওর দাদা দিদিরা, তার উদ্দেশ্যে কিন্তু নয়। তুমি আজকে তোমার জায়গায় যতটুকু স্বাধীনতা অর্জন করছো, তুমি যতটুকু আজকের সমাজে যা ভোগ করতে পারছো, এটা কিন্তু অতীত দিনের মানুষের সংগ্রামের বিনিময়। সেই বিনিময়ে আছে বলে তুমি তোমাকে নিজেকে সম্মান করবার জন্য, নিজেকে অন্যের কাছে আমি মানুষ হয়ে থাকবো নাকি অমানুষ হয়ে থাকবো, এই মর্যাদাটা আমি নিতে পারবো নাকি নিতে পারবো না, এটার প্রয়োজনে কিন্তু আজকের এই ঐতিহাসিক ঘটনার তাৎপর্যটার সামনে আমরা বসছি। এরা কোনো তাদেরকে ফুল দেওয়ার ব্যাপার নাই, এরা কোনো বড় মানুষকে রেসপেক্ট করবার, মানে তাদেরকে রেসপেক্ট, বিদ্যাসাগরকে আমার কি দেওয়ার আছে, ক্ষুদিরামকে আমার কি দেওয়ার আছে, ঐতিহাসিক মানে 1 সেপ্টেম্বরে যারা শহীদ হয়েছে তাদেরকে আমার কি দেওয়ার আছে? দেওয়ার কিছু নেই, নেওয়ার আছে। তাদের জীবনকে যদি আমি শ্রদ্ধা করতে না শিখি, আমি যে সমাজে বড় হচ্ছি আমাকে কেউ শ্রদ্ধা করবে না।
আমি যে ওই মানুষকে যদি শ্রদ্ধা করতে না শিখি, আমি যে আজকের যে স্বাধীনতা আমি পেয়েছি, আমি সেই স্বাধীনতা আমি যে অর্জন করছি, কিসের জন্য অর্জন করছি? সেই দাস সমাজ ব্যবস্থায় তুমি সেদিনের কথা ভাবো। দাস সমাজ ব্যবস্থায় সেই যে মানুষের কথা বলার অধিকারটুকু ছিল, আজকে তুমি গণতান্ত্রিক অধিকার রক্ষা পেয়েছো, গণতান্ত্রিক অধিকার তুমি পাশাপাশি কথা বলতে পারছো। সেদিন দাস প্রভুরা দাসদের উপর কি অত্যাচার করবে? স্পার্টাকাসের যে লড়াই, বলছে কথা বলতে দেখতো না। স্পার্টাকাস ছেলে কুঠুরিতে গিয়ে বলেছিল যে কথা বলো, কথা বলার অধিকার সেদিন ছিল না। মানুষ দাসদের উপর কি অত্যাচার করতো, দিনের পর দিন তাদেরকে খাদের নিচে নামিয়ে দেওয়া হতো। ওই 100 জনকে নামালে 50-98 জন উঠছে, 2 জন যে ওঠেনি তার কেউ খোঁজ রাখতো না ভাই। সেই খোঁজ রাখার কেউ লোকও ছিল না। সারাদিন খাটানোর পর 2টো রুটি আর একটু জল, তারপর আবার পৃথিবীতে চলে যাবে। দাস সেই স্পার্টাকাস যখন বলেছিল যে দাস প্রভুরা বসে থাকতো উপরে, গ্ল্যাডিয়েটরের যুদ্ধ হতো, তো এ তো সকলেই জানে। তাহলে ওই যুদ্ধ থেকে তারা আনন্দ উপভোগ করত। দাস প্রথম স্পার্টাকাস বলবো এটা অন্যায়। স্পার্টাকাস সেই যুদ্ধে লড়তে জিততে পারেনি, কিন্তু জিততে না পারলেও সে ভিত নাড়িয়ে দিয়ে গেছে। যে গণতান্ত্রিক অধিকার আজকে আমরা পাচ্ছি, তাহলে ওই মানুষগুলোকে দেওয়ার আছে কি? খাদ্য আন্দোলনের ক্ষেত্রেও ঠিক একই, ওদের কিন্তু কিছু দেওয়া নেই। ওদের জীবন থেকে আমাদের শিক্ষার ব্যাপার আছে। আমরা শিখবো এ কারণেই আজকে আমাদের জীবনটাকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারবো কি পারবো না, এখানটাই প্রশ্ন। আমরা আগামী দিনে সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে পারবো কিনা, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা আমাদের সমাজ সভ্যতাকে রেখে যেতে পারবো কিনা, এখানে তার প্রশ্ন। ফলে যে কথাটা বলছিলাম যে ঐতিহাসিক খাদ্য আন্দোলনের ধারাপথে ডিএসও এই চর্চাই করছে, ডিএসও এই উদ্দেশ্য নিয়েই চর্চা করছে যে আগামী দিনে সমাজ সভ্যতাটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাদের প্রয়োজনে সেখানটায় সেই সমাজ সভ্যতাকে আমরা রক্ষা করতে পারবো কিনা, সেই প্রশ্নটা হচ্ছে এখানটায়। আজকে শিক্ষার উপর যে আক্রমণ, ডিএসও যে লড়াই আন্দোলন করছে, যে কথা